হ্যালো অ্যান্ড ওয়েলকাম। যারা যারা এবছর মাধ্যমিক দিয়েছো তোমাদের জন্য এই ভিডিওটা। আমরা অনেক সময় শুনেছি তোমাদের থেকে যে তোমরা একটুখানি কনফিউজ রয়েছো যে কোন স্ট্রিম তোমরা নেবে। তাই জন্য ম্যাট্রিকুলাতে সকল মাধ্যমিক স্টুডেন্টসের জন্যে আমরা কিন্তু এই সিরিজটা এনেছি, যেখানে আমরা কথা বলছি যে তোমাদের স্ট্রিম সিলেকশনটা কী বেসিসে হওয়া উচিত। পূর্বালী ম্যাম তোমাদের সাথে আর্টস নিয়ে কথা বলেছিল, আর আজ আমি কথা বলবো সায়েন্স নিয়ে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্স কেন নেবে, ঠিক আছে, সায়েন্স কেন নেবে। এবার এর পিছনে কিন্তু অনেক রকম কারণ হতে পারে। ধরো তোমার সাবজেক্টটা ভালো লাগে, হয়তো তোমার বাবা মার ইচ্ছে যে তুমি সায়েন্স নাও, বন্ধু বান্ধবের ইচ্ছে সায়েন্স নাও, অথবা হয়তো পাড়ার কাকু বলছে সায়েন্স নাও। কিন্তু এটাই কি যথেষ্ট সায়েন্স নেওয়ার জন্যে? মোটেই না। এটা কিন্তু অনেক কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে তুমি কি করতে চাও আগামী দিনে, তোমার ভালো লাগার জায়গা কোনটা, বা তুমি যে অঞ্চলে রয়েছো, যে শহরে রয়েছো বা মফস্বলে যেখানেই রয়েছো, সেখানে আশেপাশে তোমার জন্য কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবল এই সায়েন্স স্ট্রিম বা যে কোনো একটা স্ট্রিম সিলেক্ট করার জন্যে। ঠিক আছে, এই ফ্যাক্টরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সর্বোপরি এটাও জানা দরকার যে তোমার স্কুলে, তুমি যে স্কুলে ভর্তি হতে চাও অথবা যে স্কুলে হয়তো পড়ছিলে, সেই স্কুলে সায়েন্স রয়েছে, থাকলেও কি কি সাবজেক্ট রয়েছে। চলো একটু দেখে নেওয়া যাক কুইকলি যে যদি সায়েন্স নাও তাহলে কি কি হতে পারে। ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পিএইচডি স্কলার মানে ডক্টরেট করে যে স্কলার হয় সেটাও হতে পারে, বা সায়েন্টিস্ট হতে পারে। বাট শুধু কি এগুলোই হওয়া যায়? মোটেই না। এছাড়া কিন্তু আরও অনেক কিছু হতে পারে, যেগুলো আমরা একটু কুইকলি দেখে নেব। যদি ধরো তোমার কম্বিনেশন হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই যদি দুটো কম্বিনেশন তোমার হয়, তাহলে তোমরা কি কি পজিশনস বা কি কি কেরিয়ার অপশনস পেতে পারো। নাম্বার ওয়ান, মার্চেন্ট রেভিনিউতে তোমরা যেতে পারো, যেখানে তোমরা বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স ইন নটিক্যাল সায়েন্স অর মেরিন ইঞ্জিনিয়ারিং এটা করতে পারো, অথবা বিএসসি নার্সিং, এটা কিন্তু খুব বড় একটা ডিমান্ড রয়েছে। জেনপাস নামক একটি পরীক্ষা হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়। এছাড়াও কিন্তু বাইরেও নার্সিংয়ের প্রচুর এএনএম জিএনএমের প্রচুর সুযোগ আছে, সেগুলো করতে পারো। তাছাড়া বিএসসি নার্সিংও করতে পারো। রাইট, নেক্সট কী আছে? ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিপিটি, ঠিক আছে, এটাও কিন্তু একটা খুব বুমিং সেক্টর, যেখানে কিনা কি হচ্ছে যে তুমি যদি একটু অন্য ধরনের কিছু চাও, যেখানে কিন্তু ফিজিওথেরাপি হওয়াটা মানে ফিজিওথেরাপিস্ট হওয়াটা, ফিজিওথেরাপি নিয়ে পড়লে কিন্তু খুব ভালো একটা জিনিস হতে পারে, সেটা অবশ্যই কিন্তু মিস করো না। এছাড়া কি রয়েছে? ব্যাচেলর অফ ফার্মেসি। তোমরা জানো যে বি ফার্মা, যেটাকে আমরা বি ফার্মা বলে থাকি, অনেকেই কিন্তু আজকাল যে সময় দিয়ে আমরা চলছি পোস্ট কোভিড এরাতে কিন্তু যে এই যে রোগভোগ হওয়া বা যে কোনো কিছু অসুস্থতা বলো বা যে কোনো নতুন রকমের রিসার্চ বলো, এনিথিং রিলেটেড টু ফার্মাসিউটিক্যালস, বা যেসব জিনিস বা যেসব আমাদেরকে যেসব দ্রব্য যেগুলো আমরা তখনই খাই যখন আমরা অসুস্থ হই, মানে ওষুধ। তো এই যে ওষুধগুলো যারা হ্যান্ডেল করে, নানান রকম স্পেসেস আছে এর মধ্যেও, তারা যেগুলো নিয়ে কারবার করে, যারা এগুলো নিয়ে ডিল করে, তারা কিন্তু ব্যাচেলর অফ ফার্মেসি বা বি ফার্মা পড়ে ফার্মাসিস্ট হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্পেস। এছাড়া কি হতে পারে? যদি তোমরা বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি তারাই হয় যারা কিনা তোমাদের এত রকম টেস্ট, এত ব্লাড টেস্ট, এই টেস্ট সেই টেস্ট, যত রকম টেস্ট হয় সেই সব কিন্তু এই মেডিকেল ল্যাব টেকনোলজির মধ্যে আসে। এইগুলো কিন্তু অ্যালাইড সার্ভিসেস অফ মেডিসিন, মানে মেডিকেল যে ব্যাপারটা, পুরো যে ব্যাপারটা রয়েছে তার কিন্তু অ্যালাইড সার্ভিসেস, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এতে কিন্তু অলওয়েজ একটা ভালো কেরিয়ার বেছে নেওয়া যেতে পারে। তারপর কি রয়েছে? রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেডিওলজি অ্যান্ড ইমেজিং আবার একটা মেডিসিনের পার্ট। আমি শিওর তোমাদের কাউকে বলতে তোমরা প্রচুর এক্সরে করেছো, হয়তো কিছু না কিছু করেছো। আমি জানি না হয়তো এটা ওটা মনে পড়ছে কি না, যখন তোমার হাত বা পা ভেঙে গেছিলো খেলতে গিয়ে বা কিছু করতে গিয়ে, বা হয়তো এখনও কিছু হয়নি, টাচুর যেন সামনেও না হয়। তো তাদের জন্য কিন্তু রেডিওলজি অ্যান্ড ইমেজিং খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া বিএসসি এগ্রিকালচার, এটা কিন্তু সচরাচর কেউ নেয় না, বাট আমি বলবো এখনও অবধি যতগুলো দেখানো হয়েছে তার মধ্যে সবথেকে প্রমিসিং কেরিয়ার কিন্তু তোমার হতে পারে যদি তুমি বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করো। তার কারণ এগ্রিকালচার এমন একটা ডোমেন,
তোমরা জানো যে ভারত একসময়, এখন বলাটা ভুল হবে কারণ এখন মোস্টলি আমরা সার্ভিস বেসড ইকোনমি, আগে কিন্তু আমরা অ্যাগ্রো ইকোনমি ছিলাম, মানে যেখানে কিন্তু এগ্রিকালচার আমাদের প্রাইম ফোকাস ছিল, এগ্রিকালচারই আমাদের পুরো ইকোনমি মানে পুরো অর্থনীতিটাকে ড্রাইভ করতো, এগিয়ে নিয়ে যেত। সেখানে আজও কিন্তু এগ্রিকালচার একটা বহুত ইম্পর্ট্যান্ট একটা ভাইটাল রোল প্লে করে। তাই এগ্রিকালচারের যদি অনেকগুলো স্পেসেস আছে, সেগুলো যদি তোমরা ভালো করে কাজ করতে পারো, তোমার জব, তোমার জন্য অপরচুনিটি সব কিন্তু রয়েছে। এছাড়া কি রয়েছে, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উইথ টাইম আমরা যত অ্যাডভান্সমেন্টস হচ্ছে, যেমন ধরো এখন যদি কিছু কাউকে লিখতে বলা হয়, তোমরা খুব সহজেই জিপিটি খুলে নাও, চ্যাট জিপিটি খুলে নাও বা জেমিনাই খুলে লিখে নাও। তেমনই কি হয়েছে, আমাদের কনভিনিয়েন্সের জন্য আমাদের যে ফুড, যেটা আমাদের আগে রান্না করে এতটা সময় দিতে, অনেক কিছু কিন্তু প্রিপ্যাকেজড আসে, ক্যান্ড ফুড আসে। এই সবের পেছনে একটি সংস্থা আছে FSSAI, যারা কিনা অ্যাক্রেডিটেশন দেয় যে ফুডটা কেমন, ফুড গ্রেডটা কেমন, FDI বলেও একটা রয়েছে। এরম ধরনের সংস্থা যে কাজগুলো করে, বা ধরো যে কোম্পানিগুলো ফুড নিয়ে কাজ করছে, তারা কিন্তু প্রত্যেকে এরম মানুষকে খোঁজে যারা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়েছে। এরপর কি রয়েছে, হর্টিকালচার। হর্টিকালচার কিন্তু তোমরা যেরকম জানো, হর্টিকালচার একটা ভাস্ট ডোমেন, অথচ হর্টিকালচারের আজ এই যুগে দাঁড়িয়ে কিন্তু খুব দরকার পড়েছে। যত ল্যান্ড অ্যান্ড রিসোর্সেস যত স্কেয়ার্স হচ্ছে, তত কিন্তু হর্টিকালচারিস্ট যারা হয় তাদের কিন্তু আরও বেশি করে দরকার পড়ছে। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা এবং এটা, এই যে লাস্ট তিনটের কথা বললাম, এগুলো নিয়ে তোমরা ভালো করে পড়ো, তোমাদের মাস্টার্সটা কিন্তু বাইরেও করতে পারো, সে সুযোগ কিন্তু রয়েছে। যদি কারো সেই নিয়ে জানার হয়, অবশ্যই আমায় পিন করো, আমি কিন্তু সেই নিয়েও ডিটেলে কথা বলবো। ওকে, এরপর কি আমি তো এত কিছু সেক্টর নিয়ে কথা বললাম, এত রকম কিছু নিয়ে কথা বললাম, কিন্তু স্যার এটা নিয়েই তো কথা বললেন না, কত পেলে সায়েন্স পাবো? দেখো, এটা কিন্তু এমন একটা খুব ট্রিকি প্রশ্ন। যেমন ধরো, আমার স্কুলে 85 to 90% না পেলে সায়েন্স দিত না, ঠিক আছে? কোনো স্কুলে আবার এরম আছে 50% যদি না পাওয়া হয় সায়েন্স দেওয়া হয় না। সো অ্যান্সারটা এটা হবে যে তোমার কাছের স্কুল বা তোমার যে টার্গেট স্কুল, যেখানে তুমি পড়তে অথবা যেখানে পড়তে চাও, সেখানে কত কাট অফ থাকে, সেখানে কি তারা 50 to 60% করতে চায়, নাকি তারা এটা বলছে যে না 85 to 90% হলে তবেই তুমি পাবে। এই বিষয়টা কিন্তু জানার বিষয়, এবং তোমাদের সেখানে গিয়ে কথা বলে নেওয়া উচিত, ক্ল্যারিটি নিয়ে তবেই এগিয়েও, ঠিক আছে? তাহলে সায়েন্স পাওয়াটা কিন্তু কোথাও এটা 50ও হতে পারে, কোথাও আবার 85 to 90ও হতে পারে। ওকে, সো চুজ ওয়াইজলি। যেটা লাস্ট বলবো যে চুজ ওয়াইজলি, মানে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে কী করতে চাও সেটা নিয়ে কিন্তু ভাবার পর তারপরেই সায়েন্সটা চুজ করো। আর আরেকটা জিনিস, সায়েন্স মানে কিন্তু শুধুমাত্র ডক্টর, ইঞ্জিনিয়ার আর অ্যাকাডেমিশিয়ান নয়, এছাড়াও কিন্তু অনেক কটা সেক্টর রয়েছে যেগুলো সম্বন্ধে আজ কথা বললাম। যদি তোমরা চাও আরও ডিটেলে কথা বলার আমার এই ক্লাসেসগুলো নিয়ে বা এই ধরনের সেশনস নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতন এই অবধি। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। টিল দেন, অল দ্য বেস্ট।